সাক্ষ্য আর ঝিলের বিয়েতে সাক্ষ্যর পাশে দাঁড়ালো সাক্ষ্যর বাবা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সাক্ষ্য রেডি হয়ে যাওয়ার পরে সবাই সাক্ষ্যর দেখতে আসে। আর তখনই ভ্রমর বলে, দাদা ভাই তোকে কত সুন্দর লাগছে, চৈতিদের সঙ্গে আজকে যে তোকে মানাবে। তখনই সাক্ষ্য বলে, ভ্রমর তোকেও খুব সুন্দর লাগছে রে, মনে হচ্ছে আজকে পেতনিটাকে অনেক মিষ্টি দেখাচ্ছে। তখনই কেশব বলে, ঠিক বলেছো দাদা ভাই, একদম ঠিক বলেছো, আজকে আসলেই ভ্রমরের খুব সুন্দর লাগছে। তখনই দেখা যায় যে সাক্ষ্য বলে, আমি সত্যি বলেছি কেশব, আজকে ভ্রমরের কি মিষ্টি লাগছে, ওকে এত মিষ্টি আর আগে কখনো লাগেনি। তখনই দেখা যায় যে ভ্রমরের ছোট বোন বলে ওঠে, হ্যাঁ শুধু একজনের কি ভালো লাগছে, আর কারোর কি ভালো লাগছে না? আমিও তো এখানে সেজেছি, আমাকে নিয়ে তো কেউ কোনো কথা বলছে না, শুধু ভ্রমরের নিয়েই সবাই কথা বলছে। খালি শুধু ভ্রমরকেই সুন্দর লাগছে না, আমাকে কি একটু বল যে আমার কেমন লাগছে। তখনই দেখা যায় যে সাক্ষ্য বলে ওঠে, এই যে পাকা বুড়ি, তোকেও খুব সুন্দর লাগছে। ভ্রমরা তুই তো একই রকমের, তোদের সবকিছু একই, তো তোদেরও খুব সুন্দর লাগছে। তখনই দেখা যায় কেশব বলে যে, ভ্রমর তোর মনটা খারাপ হয়ে গেল কেন, তোমার মুখটা এমন শুকিয়ে গেল? তখনই ভ্রমর বলে, না এমনিতেই, আসলে সবসময় ও আমার উপরে হিংসা করে, তাই আমার এমন লাগছে। তখনই দেখা যায় ছুটি বলে, ভ্রমর এতটা মন খারাপ করো না, সত্যি ভ্রমরের আজ খুব মিষ্টি লাগছে, শুধু ওর দিকে তাকিয়েই থাকতে ইচ্ছে করছে, মনে হচ্ছে আজকে বিয়েটা ভ্রমরেরই। তখনই দেখা যায় যে ভ্রমরের ভুল বলে যে, আন্টি সবসময় ভ্রমরকে নিয়ে এত আদিক্ষেতা করো না তো, এত আদিক্ষেতা আর ভালো লাগে না। তখনই ছুটি বলে, তুই এমন করছিস কেন রে? অন্যদিকে দেখা যায় যে ঝিলও সাজুগুজু শেষ হয়ে যায়। তখন ঝিলের বন্ধুরা ঝিলকে বলে যে, ঝিল আজকে মনে হচ্ছে তোর বিয়ে, সেরকমই আমার একটি অনুভূতি হচ্ছে, কিন্তু কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। আসলে বলতো যে সাক্ষ্য স্যারের সঙ্গে তোর কি ডিল হয়েছিল, তুই তো আমাকে সেরকম কিছু বললি না। আর ডাক্তারবাবু বলেছে তুই আর কখনো এই শহর ছেড়ে যাবি না, কি ডিল হয়েছে আমাদেরকে একটু বলবি? তখনই ঝিল বলে, আসলে আমাকে সে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি চাই না আমার জন্য আরেকজনের স্বপ্ন ভেঙে যাক, কারণ বিয়েটা তো ঠিক হয়ে গেছে, দু পরিবারের সবকিছু ঠিক হয়ে গেছে। এখন যদি আমি সাক্ষ্য স্যারকে বিয়ে করে ফেলতাম তাহলে সব সম্মান নষ্ট হয়ে যেত। এজন্য আমি চেয়েছিলাম যে এই বিয়েটা যাতে নষ্ট না হয়, এজন্য সাক্ষ্য স্যার যা বলেছে তাই আমি রাজি হয়েছি। উনি বলেছিল যে আমি যদি ওনার বিয়েতে সেজে গুজে বইয়ের মতো যাই তাহলে উনি বিয়ে করতে রাজি হবে, তাই আমি রাজি হয়েছি, তাই আমি ও বাড়িতে যেতে চেয়েছি। এরপরে অন্যদিকে দেখা যায় সাক্ষ্য মনে মনে বলে যে কখন যে বিয়ের লগ্নটা আসবে আর ঝিলকে কখন যে আমি দেখবো বউ সাজে, আমার আর তর সহ্য হচ্ছে না। ঝিলকে কত মিষ্টি দেখাচ্ছে লাল শাড়িতে, কখন যে ঝিলকে দেখতে পাবো সেটাই তো বুঝতে পারছি না। এখন তো ঝিলের বন্ধুদেরকেও ফোন করা যাবে না, তাহলে হয়তো সন্দেহ করবে, আর হয়তো ঝিল আসতেও চাইবে না, এজন্য কিছু বলতেও পারছি না। তাড়াতাড়ি তো বিয়ের ওখানে যেতে হবে। তখনই সাক্ষ্য ছুটিকে বলে, ছুটি আন্টি, আরো কত দেরি আছে বিয়ের লগ্ন? তখনই ছুটি বলে, কেন সাক্ষ্য, তোমার কি আর তর সহ্য হচ্ছে না চৈতিকে দেখার জন্য? চৈতিকে খুব মিষ্টি লাগছে, কিন্তু চৈতি এখনো আসেনি, ওরা চলে আসবে, তুমি একটু রেস্ট নিয়ে নাও, তারপরেই দেখবে যে চৈতি এখানে এসে হাজির হবে। আসলে যদি ওদের বাড়িতে বিয়ে হতো তাহলে আমরা এতক্ষণে বের হয়ে যেতাম, কিন্তু বিয়েটা তো এ বাড়ি থেকে হচ্ছে, তাই আমরা পরেই যাব। আগে কোনে পক্ষের লোকেরা এ বাড়িতে পৌঁছাবে, তারপরে আমরা এ বাড়ি থেকে বের হব, না হলে আমরা এ বাড়ি থেকে বের হতে পারছি না। তখনই দেখা যায় যে কেশব বলে, হ্যাঁ ঠিক বলেছো মা, আসলে কে সাক্ষ্যদার বিয়েটা এ বাড়ি থেকে হচ্ছে, তো এই জন্য আনন্দটা একটু কম আছে, কিন্তু ব্যাপার না, ছোটকা যে আনন্দটা করছে তার উপরে আর কোনো আনন্দই হতে পারে না, কারণ ছোটকা ঢাক ঢোল বাজিয়ে এই বিয়েটার আয়োজন করেছে। এই এলাকার সবাই দেখতে পাচ্ছে যে সাক্ষ্যদার বিয়েটা কত ধুমধাম করে হচ্ছে। তখনই সাক্ষ্য বলে, আমি তো এটাই চেয়েছিলাম যে এই পাড়ার সবাই বুঝুক যে সাক্ষ্যর বিয়ে হচ্ছে, এই জন্য আমি এত ধুমধাম করেই চেয়েছিলাম। তখনই ছুটি বলে, সাক্ষ্য তোমাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে তুমি বিয়ের জন্য এতটা উত্তেজিত হয়ে পড়েছো। তখনই সাক্ষ্য বলে, হ্যাঁ কেন নয়, কারণ যাকে ভালোবাসি তাকেই তো বিয়ে করতে চলেছি, এজন্য বিয়ের জন্য উত্তেজিত হওয়াটাই তো স্বাভাবিক কিনা ছুটি আন্টি? তখনই ছুটি বলে, হ্যাঁ আমি তো জানতাম যে তুমি চৈতিকে খুব ভালোবাসো, এজন্যই চৈতিকে বিয়ে করছো এত আনন্দে, কিন্তু মেয়েটাও অনেক ভালো ছিল, ঝিলও অনেক ভদ্র ছিল। তখনই দেখা যায় সাক্ষ্য বলে, হ্যাঁ সেটা জানি, কিন্তু এখন এই বিষয় নিয়ে কথা না বলাইটাই ভালো হবে, কারণ ও তো এখানে নেই, তাই এখন এইসব কথা নিয়ে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আর তখনই দেখা যায় যে ভ্রমর বলে ওঠে যে, দাদা ভাই আজকে যদি ঝিল থাকতো বা ঝিলের বন্ধুরা থাকতো তাহলে আরো মজা হতো, ওরা কত সুন্দর গান গায় বলতো,
এসে গান গাইতে পারতো। তখনই সাক্ষ্য বলে, এই তুই চিন্তা করিস না, ঝিলের বন্ধুদেরও আমি ইনভাইট করেছি, ওরাও চলে আসবে সময় মতো, এতটা চিন্তা করার প্রয়োজন নেই। তখনই ভ্রমরের বোন বলে, কি যে বলো, আসলে ওরা এখানে আসবে, ওরা তো শুধু কথা শোনাতে থাকে। তখনই ছুটি বলে, কি হয়েছে বলো তো, যদি ওদের সঙ্গে কথা না বাড়াতে যাও তাহলে ওরা কথা বলবে না, কারণ আমি তো ওদের চিকিৎসা করি, ওদের ব্যাপারটা আমি বুঝি, ওরা এতটাও খারাপ না, আসলে ওদের মনটা অনেক ভালো, কিন্তু ওদেরকে কেউ কথা বলতে গেলে ওরা কাউকে ছেড়ে দেয় না, তাকে কথা শুনিয়েই দেয়। এরপরেই দেখা যায় যে বোমনের বোন সাক্ষর হাতে আংটিটা দেখে বলে, দাদা ভাই এই আংটিটা তোকে কে দিয়েছে? চৈতিদি দিয়েছে, এত সুন্দর ডায়মন্ডের আংটি? তখনই সাক্ষ্য বলে, না, এটা ছুটি আন্টি আমাকে দিয়েছে। তখনই দেখা যায় যে ভ্রমরের বোন বলে ওঠে, ছুটি আন্টি শুধু কি সাক্ষ্যদারই এত সুন্দর গিফট পাবে, আমাদের কি দেবে না? আর চৈতিদি কি পাবে না? তখনই ছুটি বলে, হ্যাঁ, সবাই পাবে, আমি নতুন বইয়ের জন্য এনেছি, তার জন্য গহনা এনেছি। তখনই দেখা যায় যে ছুটি বলে, চিন্তা করো না, তোমাদের বিয়েতেও আমরা ঠিক এরকম গহনাই দেবো, তোমাকেও দেবো, তোমার বরকেও দেবো। তখনই দেখা যায় যে ভ্রমরের বোন বলে, আমি কাউকে বিয়েই করব না। তখনই দেখা যায় যে ছুটি বলে, কেন, কিসের জন্য বিয়ে করবে না? তখনই ভ্রমরের বোন বলে, আসলে আমি যাকে ভালোবেসেছিলাম তাকে আমি পাইনি, তাকে অন্য কেউ নিয়ে গেছে, এজন্য আমি আর বিয়ে টিয়ে করবো না, আমার দ্বারা এই বিয়েটি হবে না। তখনই ভ্রমর বলে, এ কথা বলছিস কেন তুই, এরকম কথা বলিস না, দেখ যার জিনিস সে তো নিয়ে যেতেই পারে, এটার জন্য মন খারাপ করার কোনো দরকার নেই। তখনই ভ্রমরের বোন বলে, যদি কোনোদিন আমি তাকে তার কাছ থেকে কেড়ে নিয়ে আসতে পারি তাহলে আমি বিয়ে করব, না হলে নয়। তখনই দেখা যায় ভ্রমর বুঝতে পেরে যায় যে ও কিসবের কথা বলছে। তখনই দেখা যায় ছুটি বলে, এখন থাক থাক, আর কথা বাড়িয়ে লাভ নাই, এখন বিয়ের ওখানে যেতে হবে, এখনই সময় হয়ে যাচ্ছে। তখনই দেখা যায় সাক্ষ্য নিচে চলে আসে, আর সবাই সাক্ষ্যকে দেখে খুব খুশি হয়ে যায়। তখনই সাক্ষ্যর বাবা বলে, সাক্ষ্য, এরকম বিয়ে আমার ভালো লাগছে না, এই সব কিছু তাড়াতাড়ি শেষ করাটাই ভালো হবে, এত মানুষ জানাজানি, এত ধুমধাম করে বিয়েটি আমার ভালো লাগছে না। আর সাক্ষ্য, তুমি যে এতটা পরিবর্তন হয়ে যাবে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি, যে তুমি এবারই সবার মতো হয়ে যাচ্ছ, তুমি এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলে যে তোমার আরো আর এক জায়গায় বিয়ে হয়েছিল, তোমার আরেকজনের সঙ্গে সম্পর্ক ছিল, তুমি সবকিছু ভুলে ঢাক ঢোল বাজিয়ে বিয়ে করার কি প্রয়োজন ছিল, এত কিছু না করলেই নয়। তখনই সাক্ষ্য বলে, কেন বাবা, বিয়ে করছি, চুরি তো করছি না, সবাই জানলে ক্ষতি কিসের? তখনই সাক্ষ্যর বাবা বলে, দেখো সাক্ষ্য, ঝিলদের বাড়ি কিন্তু দূরে নয়, এ পাড়াতেই ওদের বাড়ি, অবশ্যই বস্তির সবাই তো দেখছে, ওই মেয়েটা বাড়িতে নেই, শহরে নেই, কিন্তু শহর ছেড়ে চলে গেছে, ওর দিদি মা তো আছে, ওদেরকে তো কথা শুনতে হবে, আর আমি চাই না ওরা আবার এসে কোনো ঝামেলা করুক, সেটা কিন্তু ভালো হবে না, তাই বলছি এত বাড়াবাড়ি না করলেই ভালো হতো। তখনই দেখা যায় সাক্ষর মা বলে, তুমি সবসময় এভাবে কথা বলো কেন, ছেলের বিয়ে তো আর বারবার দেবো না, এইবারই তো শেষ, এই জন্য আমরা একটু আনন্দ করছি। তখনই দেখা যায় যে শতরূপা বলে ওঠে, দাদা ভাই, আপনি কি খুশি নয় এই বিয়েটার জন্য? সবসময় যে কথা শোনাতে থাকেন, এটা কিন্তু ভালো লাগছে না। তখনই দেখা যায় যে সাক্ষর বাবা বলে, দেখো শতরূপা, আমি সবসময় ছেলের ভালোটাই চেয়েছি, তাই আমি ছেলের ভালোটাই চাচ্ছি, এই এই এত ধুমধাম, এত ঢাক ঢোল বাজিয়ে কোনো দরকার ছিল না, বিয়েটা হতে দাও না, এত এত কিছু করার কি দরকার ছিল? তখনই দেখা যায় যে স্বাক্ষর মেচকা বনি বলে ওঠে, যে দাদা, তুই এমন করছিস কেন, স্বাক্ষর বিয়েতে আমরা একটু আনন্দ করব না? বড়টার বিয়েতে তো আমরা কোনো কিছু করতে পারিনি, সে তো চলে গেল, আর এখন এই ছোট স্বাক্ষর বিয়েতে আমরা আনন্দ না করলে আনন্দটা করব কখন? তখনই এই স্বাক্ষর মা বলে, এই যে মেজো, কিছু মনে করো না, আসলে কি হয়েছে বলো তো, তোমার দাদা ভাই আসলে ওর মনে কোনো আনন্দ নেই, সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে, তো এই জন্যই এমনটা বলছে, আর সে তো ঝিলকে আবার খুব ভালোবাসতো। তখনই ছুটি আসে আর বলে, তোমরা সবাই রেডি, তাহলে আমরা এখন বরযাত্রী যাচ্ছি। তখনই স্বাক্ষর বাবা ছুটিকে বলে, যে ছুটি, তুমিও এতটা চেঞ্জ হয়ে গেছো, তুমিও ওদের দলে নাম লিখিয়েছো, আমি এতটাও ভুল চিনিয়েছি তোমাকে, তো আমি ভেবেছিলাম তুমি ঠিক অন্যরকম, কিন্তু না, তুমি ওদের মতো হয়ে গেছো ছুটি। তখনই দেখা যায় এই যে সাক্ষ্য ছোটকা বোনই বলে ওঠে, যে কেন দাদা, ও তো ঠিকই বলেছে, আমরা এখন যদি মজা না করি তাহলে করব কখন? এই বিয়ে তো আর বারবার আসে না, এই জন্যই আমরা এখন মজা করতে চাচ্ছি, তুই এভাবে রিয়াক্ট করছিস কেন, এভাবে রিয়াক্ট করিস না। তখনই সাক্ষ্য মনে মনে ভাববে, বলে যে বাবা, তুমি যতটা রেগে আছো আমার উপরে, কিন্তু ততটাই তুমি আমাকে ভালোবাসবে যখন সত্যিটা জানবে, কারণ তুমি তোমার পছন্দ করা মেয়েকেই আমি বিয়ে করছি, আমি অন্য কাউকে বিয়ে করছি না। তুমি চেয়েছিলে না যে আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করে সুখে থাকি, আমি তাকেই বিয়ে করছি, আমি অন্য কাউকেই বিয়ে করছি না। আর আমি জানি যে বাবা চৈতিকে একদম পছন্দ করে না, তাই আমি চৈতিকে বিয়ে করছি না, আমি বাবার পছন্দ
করা ঝিলকেই বিয়ে করেছি। যখন বাবা জানবে সব থেকে বাবাই খুশি হবে। এরপরে অন্যদিকে দেখা যায় ঝিল বলে যে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, এবার তাহলে চল আমরা বিয়ে বাড়িতে চলে যাই। কিন্তু আমার খুব ভয় লাগছে রে, যদি কিছু হয় ও বাড়িতে, আমাকে দেখে যদি চৈতি ম্যাম আবার অন্য কিছু রিয়াক্ট করে তখন কি হবে? তখনই দেখা যায় ঝিলের বন্ধুরা বলে তাহলে এখন কি করার, তোকে তো সাক্ষ্য স্যার অনেকবার বলেছে যে সাক্ষ্য স্যারকে বিয়ে করতে, কিন্তু তুই তো রাজি হোসনি। এবার সবকিছু সহ্য কর, নিজের চোখে দেখ যে সাক্ষ্য স্যার অন্য কাউকে বিয়ে করে তোর থেকে দূরে চলে যাচ্ছে, তুই তো আর সাক্ষ্য স্যারের হলি না। তখনই দেখা যায় যে ঝিল বলে আসলেই ও আমাকে অনেকবার বলেছে কিন্তু আমি রাজি হইনি, আমি এটা মানতে চাইনি যে আমি ওকে বিয়ে করব। অযথা এসব বিষয় নিয়ে আর আমার সঙ্গে কথা বলিস না, আমি এটা শুনতে চাই না। এইসব কথা দিয়ে আমাকে আর কষ্ট পেতে দিস না, তোরা তোরা এবার থাম। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।